শিক্ষার্থীরা, যদিও এই মুহূর্তে দেশে একটি দুর্যোগপূর্ণ পরিস্থিতি চলছে, তবু আশা রাখি তোমরা যে যেখানে আছো ভালো আছো। আজকের এই অনলাইন ক্লাসে আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ মাকসুদুল হক খান, লেকচারার, ডিপার্টমেন্ট অফ ইংলিশ, সেন্ট্রাল উইমেন্স কলেজ। আমরা আজকে ইংরেজি বাক্যগুলো পড়ার একটা বিশেষ পদ্ধতি খেয়াল করব। তোমাদের মধ্যে অনেকে মনে করো জটিল শব্দার্থই হচ্ছে একমাত্র কারণ বাক্যের অর্থ বুঝতে না পারার জন্য, কিন্তু অনেক সময় বাক্যের গঠনও বেশ ভালো ভূমিকা পালন করে বাক্যের অর্থ আমাদের কাছে দুর্বোধ্য করে ফেলার জন্য। আজকে আমরা এই গঠনকে কিভাবে কাজে লাগিয়ে বাক্যের অর্থ করা যায় সেই বিষয়টি দেখব। আচ্ছা বলতো, বাক্যের মধ্যে শব্দগুলো কেন আসে? এখন উত্তরটি খোঁজার জন্য আমরা প্রথমে কয়েকটি বাক্য দেখব এবং সেখান থেকে কিছু সিদ্ধান্ত গ্রহণ করব। প্রথম বাক্যটি খেয়াল করো, আই প্লে ক্রিকেট। দেখো তো, এই বাক্যে একটি শব্দও কিন্তু এমনি এমনি আসেনি, প্রত্যেকটি শব্দ এসছে আমাদের কোন রকম তথ্য দেওয়ার জন্য। খেয়াল করো, এখানে কে খেলে, আই শব্দটি উত্তর দেয় আমি খেলি। আমি কি করি? খেলি। কি খেলি? ক্রিকেট খেলি। তাহলে এই বাক্য থেকে আমরা সিদ্ধান্ত নিতে পারি বাক্যের মধ্যে শব্দগুলো এমনি এমনি আসে না, বাক্যের মধ্যে শব্দগুলো আসে আমাদের তথ্য দেওয়ার জন্য। আর এই বাক্যে তথ্যগুলো আমরা পেয়েছি শব্দ আকারে। দ্বিতীয় বাক্যটি আমরা সবাই খেয়াল করো, আই প্লে ক্রিকেট ইন দ্য মর্নিং। এই বাক্যে আই শব্দটি এসছে আগের মতো কে খেলে বলার জন্য, প্লে শব্দটা আসছে বলার জন্য আমি কি করি, ক্রিকেট শব্দটি আসছে বলার জন্য আমি কি খেলি, আর ইন দ্য মর্নিং এই শব্দগুচ্ছ এসছে বলার জন্য আমি কখন খেলি। 3 নম্বর বাক্যটি খেয়াল করো, আই প্লে ক্রিকেট ওয়েন ইট ইজ মর্নিং। এখানে আগের দুই বাক্যের মতোই আই শব্দটা আসছে বলার জন্য কে খেলে, প্লে শব্দটা আসছে বলার জন্য আমি কি করি, ক্রিকেট শব্দটা আসছে বলার জন্য আমি কি খেলি, ওয়েন ইট ইজ মর্নিং এই শব্দগুচ্ছটি আসছে বলার জন্য আমি কখন খেলি। 2 এবং 3 নম্বর বাক্য থেকে আমরা যে সিদ্ধান্তে আসতে পারি সেটা হচ্ছে বাক্যের মধ্যে শব্দগুলো এমনি আসে না, বাক্যের মধ্যে শব্দগুলো আসে আমাদের তথ্য দেওয়ার জন্য। আর এই তথ্যগুলো আসতে পারে দুই ভাবে, শব্দ আকারে এবং শব্দ গুচ্ছ আকারে। খেয়াল করো, শব্দ আকারে এবং শব্দ গুচ্ছ আকারে। ইন দ্য মর্নিং এই অংশটিকে আমরা একটু ফ্রেজ বলবো, কারণ 3টি। প্রথমত, এখানে একগুচ্ছ শব্দ রয়েছে, একগুচ্ছ শব্দ মানে একের অধিক শব্দ। দ্বিতীয়ত, এই একগুচ্ছ শব্দ আমাদেরকে একটি তথ্য প্রদান করে, কখন খেলি, সকালবেলা খেলি। 3 নম্বর কারণ হচ্ছে এখানে কোনো ফাইনাইট ভার্ব বা সমাপিকা ক্রিয়া নেই। ফাইনাইট ভার্বের একটা ব্যাখ্যা হতে পারে, এটা হচ্ছে ওই ভার্ব যার মধ্যে টেন্স থাকে। when it is morning এই অংশটাকে আমরা একটা ক্লজ বলবো, কারণ 3টি। প্রথমত, এখানে একগুচ্ছ শব্দ রয়েছে। দ্বিতীয়ত, এই একগুচ্ছ শব্দ আমাদেরকে একটি তথ্য প্রকাশ করে, কখন খেলি, সকালবেলা খেলি। 3 নম্বর কারণ হচ্ছে এখানে একটি ফাইনাইট ভার্ব রয়েছে, যেটি হচ্ছে ইজ। তাহলে এখানে আমরা একটা শেষ সিদ্ধান্তে আসতে পারি, সেটা হচ্ছে বাক্যের মধ্যে শব্দগুলো এমনি এমনি আসে না, বাক্যের মধ্যে শব্দগুলো আসে আমাদের তথ্য প্রদান করার জন্য। এবং এই তথ্যগুলো আমরা পাই বাংলায় বলতে গেলে 2 ভাবে, শব্দ আকারে এবং শব্দগুচ্ছ আকারে, এবং ইংরেজিতে বলতে গেলে 3 ভাবে, ওয়ার্ড আকারে, ফ্রেজ আকারে এবং ক্লজ আকারে। শিক্ষার্থীরা, আচ্ছা বলতো, বাক্যের মধ্যে এই যে তথ্যগুলো, এগুলো কি খেয়াল খুশি মতো আসে নাকি কোন একটা নির্দিষ্ট সিরিয়াল মেনটেন করে? হ্যাঁ, আসলে প্রত্যেকটি বাক্য একটা নির্দিষ্ট স্ট্রাকচার ফলো করে। আর এই স্ট্রাকচার অর্থ হচ্ছে শব্দের বিন্যাস বা তথ্যের বিন্যাস। অন্য ভাষায় স্ট্রাকচার আমাদের বলে দেয় কোন তথ্যটি আগে আসবে এবং কোন তথ্যটি তারপরে আসবে। রবীন্দ্রনাথ বলেছেন, সহজ কথা যায় না বলা সহজে। আর আমি এখন এই সহজ কথা সহজে বলার একটা কঠিন কাজ করতে যাচ্ছি।
শিক্ষার্থীরা, তোমাদের কাছে আশা করবো তোমরা ধৈর্য নিয়ে শুনবে, কারণ আমাদের এই আলোচনাগুলো শুধু এখানে কাজে লাগবে না, এগুলো আমাদের ফিলিং দ্য গ্যাপ, পার্টস অফ স্পিচ, আরো অন্যান্য কাজেও লাগবে। খেয়াল করো, আমরা এখন দেখব একটা সিম্পল সেন্টেন্স অথবা একটা ক্লজের স্ট্রাকচার। এখানে ক্লজ কথাটা আসলে কভার করবে কমপ্লেক্স এবং কম্পাউন্ড সেন্টেন্সকেও, কারণ একটি কমপ্লেক্স সেন্টেন্সে কমপক্ষে দুটি ক্লজ থাকে, একটি কম্পাউন্ড সেন্টেন্সে কমপক্ষে দুটি ক্লজ থাকে। তাই আমরা যদি বলি আমি আলোচনা করবো একটি সিম্পল সেন্টেন্স অথবা একটা ক্লজের স্ট্রাকচার, তাহলে আসলে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড সেন্টেন্স তিনটাকেই কভার করে। আসলে দেখি, একটি বাক্য গঠন করতে সাধারণত কমপক্ষে দুটি জিনিস লাগে, একটা সাবজেক্ট এবং একটা ফাইনাইট ভার্ব। এর চেয়ে কম উপাদান দিয়ে একটি বাক্য তৈরি করা যায় না। তাই আমরা প্রথমে দেখতেছি সাবজেক্ট আছে, ফাইনাইট ভার্ব আছে, এরপরে যা আসতে পারে, যত কিছু আসতে পারে সবকিছুকে আমরা এক্সটেনশন বলতে পারি। আর এই এক্সটেনশনের মধ্যে যা আসে তার সাধারণত তিন ধরনের জিনিস আসে। দেখো, অবজেক্ট আসতে পারে, কমপ্লিমেন্ট আসতে পারে, অথবা অ্যাডভার্বিয়ালস আসতে পারে। এই বিষয়গুলো বেশি ব্যাখ্যা না করে এগুলোকে আমি শর্টকাটে বলার তোমাদের চেষ্টা করছি। খেয়াল করো, সাবজেক্ট এটা কি? এটা যখন আমরা ফাইনাইট ভার্বকে কে প্রশ্ন করব, হু প্রশ্ন করব, তখন আমরা এটা পাবো। ব্যক্তির ক্ষেত্রে হু, আর বস্তুর ক্ষেত্রে হুইচ, কোনটি। অবজেক্ট বা কমপ্লিমেন্ট আমরা বলবো এভাবে, ফাইনাইট ভার্বকে যদি আমরা কি বা কাকে প্রশ্ন করি তাহলে যে উত্তর পাবো সেগুলোকে আমরা অবজেক্ট বলবো অথবা কমপ্লিমেন্ট বলবো। আমি এখন সময় বাঁচানোর জন্য শর্টকাট টেকনিক ইউজ করছি। অ্যাডভার্বিয়ালস, ফাইনাইট ভার্বকে হু, হোয়াট, হুম, হুইচ অর্থাৎ কে, কি, কাকে, কোনটি, এই চার প্রশ্ন বাদে যত প্রশ্ন করা যায় সব প্রশ্নের উত্তরকে আমরা বলবো অ্যাডভার্বিয়ালস। এই সমস্ত প্রশ্নের মধ্যে চারটি প্রশ্ন সবচেয়ে বেশি আসে। সেই চারটি প্রশ্ন হচ্ছে কোথায়, কখন, কিভাবে, কেন, হোয়ার, হোয়েন, হোয়াই, হাউ। আচ্ছা, এখন এই স্ট্রাকচারটাকে আমরা একটা বাক্য দিয়ে দেখবো, উদাহরণ দিয়ে। I play cricket in the morning in the school field with my friends with great fun to keep myself physically fit. খেয়াল করবো, দেখো কিভাবে তথ্য আসছে। আই প্লে বললে কিন্তু বাক্যটা হয়ে যায়, আর কিছু না বললে কিন্তু অর্থ হয়। তো সাবজেক্ট, ফাইনাইট ভার্ব গেল। এরপরে কিভাবে বাক্যটি বড় হচ্ছে সবাই খেয়াল করো। ক্রিকেট, একটা কি খেলি, ক্রিকেট খেলি, একটা তথ্য আসলো। আরেকটা তথ্য আসলো, কখন খেলি, ইন দ্য মর্নিং, সকালবেলা খেলি। আরেকটা তথ্য আসলো, কখন, কোথায় খেলি, স্কুলের মাঠে খেলি, ইন দ্য স্কুল ফিল্ড। এরপর আরেকটা তথ্য আসলো, কার সাথে খেলি, উইথ মাই ফ্রেন্ডস, বন্ধুদের সাথে খেলি। কিভাবে খেলি, উইথ গ্রেট ফান, অনেক মজা করে খেলি। কেন খেলি, টু কিপ মাই সেলফ ফিজিক্যালি ফিট, নিজেকে শারীরিকভাবে ফিট রাখার জন্য। বাক্যের মধ্যে আমরা যে তথ্যগুলো পাই এগুলোর মধ্যে কতগুলোর অবস্থান ফিক্সড এবং কতগুলোর অবস্থান চেঞ্জেবল। সাবজেক্ট যে আছে সে সবসময় ফাইনাইট ভার্বের পূর্বেই বসবে, কখনোই ফাইনাইট ভার্বের পরে বসতে পারবে না। অর্থাৎ কে বা কোনটি প্রশ্নের উত্তর সবসময় ফাইনাইট ভার্বের পূর্বে বসবে। অন্যদিকে অবজেক্ট বা কমপ্লিমেন্ট অর্থাৎ কি বা কাকে প্রশ্নের উত্তর সবসময় ফাইনাইট ভার্বের পরে বসবে, এই পরে ছাড়া অন্য কোথাও সে বুঝতে পারবে না। অ্যাডভার্বিয়ালস অর্থাৎ কোথায়, কখন, কিভাবে, কেন এবং এই জাতীয় আরো প্রশ্নের উত্তর এরা বাক্যের শুরুতে বসতে পারে, শেষেও বসতে পারে এবং ক্ষেত্র বিশেষে মাঝখানে বসতে পারে। উদাহরণ দিয়ে বিষয়টা বলি। আই প্লে ক্রিকেট, এখানে কখনোই আমি বলবো না ক্রিকেট প্লে আই, কারণ এদের অবস্থান ফিক্সড এবং নড়াচড়া করতে পারবে না, অর্থ পুরো নষ্ট হয়ে যাবে। কিন্তু আমি ইচ্ছা করলে বলতে পারি ইন দ্য মর্নিং আই প্লে ক্রিকেট। আবার আমরা বলতে পারি with my friends I play cricket in the morning, কোনো অসুবিধা নেই। আমরা ইচ্ছা করলে এভাবে বলতে পারি to keep myself physically fit I play cricket. যে বিষয় নিয়ে আমরা এখন আলোচনা করছি তার আরেকটু গভীরে আমরা এখন প্রবেশ করব। আমরা এভাবে বলবো কথাটা যে বাক্য বড় করার দুটি পদ্ধতি রয়েছে, একটির নাম এক্সটেনশন আর একটির নাম মডিফিকেশন। প্রথমে দেখবে এক্সটেনশন কি। এক্সটেনশন হচ্ছে সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব
এই দুটি ছাড়া তো বাক্য হয় না। এই দুটি থাকার পর যে একটা একটা করে প্রশ্ন আসে আর বাক্যটা বড় হয়, এই যে বড় হওয়ার এই পদ্ধতির নাম হচ্ছে এক্সটেনশন। নিচের দিকে খেয়াল করো, আই প্লে ইন দ্য মর্নিং ইন দ্য স্কুল ফিল্ড। এখানে এক্সটেনশন কিন্তু শুরু থেকে শুরু হয় নাই। আই প্লে এতটুকু না থাকলে তো বাক্যই হয় না। আই প্লে এটা আমাদের শব্দ ঘনিষ্ঠ একটা বাক্য। এখন এই বাক্যটা সামনের দিকে যাচ্ছে, একটা প্রশ্ন আসলো, কখন খেলি? ইন দ্য মর্নিং। এরপর আরেকটা প্রশ্ন আসলো, কোথায় খেলি? ইন দ্য স্কুল ফিল্ড। এই যে দুটি তথ্য এসে বাক্যটা বড় হলো, বাক্যটা এক্সটেন্ড হলো, প্রসারিত হলো, বড় হলো। আচ্ছা, আমি এখানে এই প্রশ্নকে ইউনিট নাম দিয়েছি, ইউনিট হিসেবে বলেছি। মডিফিকেশন হলো বাক্যে ইতিমধ্যে বিদ্যমান কোন তথ্য সম্পর্কে তথ্য আসবে কিন্তু প্রশ্ন বাড়বে না। আমি বলি, মডিফিকেশন হলো বাক্যে ইতিমধ্যে বিদ্যমান কোন তথ্য সম্পর্কে তথ্য আসবে কিন্তু প্রশ্ন বাড়বে না। বিষয়টি উদাহরণের সাথে আমরা খেয়াল করি। আই প্লে ইন দ্য মর্নিং, এই যে আমি বললাম ইন দ্য মর্নিং, একটা নতুন প্রশ্ন আসলো, আই প্লে পরে কখন খেলি? সকালবেলা খেলি। এটা এক্সটেনশন। যখন আমি বলবো আমি সকাল 7টার সময় খেলি, দেখো প্রশ্ন কিন্তু সেম, কখন খেলি? সকাল 7টার সময় খেলি, কিন্তু তথ্য বেড়ে গিয়েছে at 7 am। তো এই at 7 am এখানে ইন দ্য মর্নিং এই তথ্যের ব্যাপারে তথ্য, এটা মডিফিকেশনের উদাহরণ, কারণ এখানে প্রশ্ন বাড়ে না কিন্তু তারপরে বাক্য বড় হয়েছে। আর একটু খেয়াল করি আমরা সবাই। এরপরে যখন বলি ইন দ্য স্কুল ফিল্ড, কোথায় খেলি? স্কুলের মাঠে খেলি। বাক্যটা আর একটু এক্সটেন্ড হলো, আর একটু বড় হলো। কিন্তু যখন বলবো এই স্কুলের মাঠটি কোথায়? আমাদের বাড়ির কাছে, তখন কিন্তু নিয়ার হাউস এটা ইন দ্য স্কুল ফিল্ড অলরেডি বাক্যের মধ্যে বিদ্যমান একটা তথ্য, ইন দ্য স্কুল ফিল্ড, এই তথ্যের ব্যাপারে তথ্য দিল কিন্তু প্রশ্ন বাড়ল না। দেখো, কোথায় খেলি? বাড়ির কাছে স্কুলের মাঠে খেলি। আশা করি সবাই বুঝতে পেরেছ। এতক্ষণ আমরা যা পড়লাম তার মূল কথা হচ্ছে, আমরা জানলাম একটি বাক্য হচ্ছে কতগুলো তথ্যের সমষ্টি। আর আমরা যখন বাক্যটাকে পড়ব তখন শব্দ বাই শব্দ করব না, আমরা পড়ব তথ্য বাই তথ্য। বিষয়টা কিভাবে করব তা আমি তোমাদের আজকে দুটি উদাহরণ দিয়ে বোঝাবো। আর অবশ্যই আমি সবার আগে সবচেয়ে কঠিন উদাহরণ দিয়ে শুরু করব না, আস্তে আস্তে করবো। 20 মিনিটের একটি ক্লাসে অনেক কিছু আলোচনা করা যাবে না, পরের ক্লাসগুলো বাকি উদাহরণ কভার করবে। খেয়াল করবো সবাই। আমাদের বাক্যটা হচ্ছে, আই স্ট্যান্ড বিফোর ইউ টুডে উইথ আ হার্ট ওভারফ্লোয়িং উইথ গ্রিফ। খেয়াল করো, এখানে ফাইনাইট ভার্ব হচ্ছে স্ট্যান্ড, দাঁড়িয়ে আছি। কে দাঁড়িয়ে আছে? আমি দাঁড়িয়ে আছি। আইটা হচ্ছে সাবজেক্ট। কোথায় দাঁড়িয়ে আছে? বিফোর ইউ, আমি তোমাদের সামনে দাঁড়িয়ে আছি। বিফোর ইউটা হচ্ছে আমাদের 1 নম্বরের এক্সটেনশন। এরপরে কখন দাঁড়িয়ে আছি? আজকে দাঁড়িয়ে আছি, টুডে, এটা আমাদের 2 নম্বর এক্সটেনশন। কি নিয়ে দাঁড়িয়ে আছি? উইথ এ হার্ট, একটা হৃদয় নিয়ে দাঁড়িয়ে আছি, এটা আমাদের 3 নম্বর এক্সটেনশন। এবার খেয়াল করো, এবার কিন্তু আর এক্সটেনশন আসতেছে না, এবার আসবে মডিফিকেশন। কেন? কারণ এই হার্টটা কেমন, এই হার্ট সম্পর্কে তথ্য আসবে। খেয়াল করো, কেমন হার্ট? ওভারফ্লোয়িং উইথ গ্রিফ, দুঃখ ভারাক্রান্ত হৃদয়, অর্থাৎ এমন একটা মন নিয়ে যে মনটা দুঃখে পূর্ণ হয়ে উচ্চ করছে। আমাদের এবারের বাক্যটি একটু বড়। নেলসন ম্যান্ডেলা guided South Africa from the shackles of apartheid to a multiracial democracy as an icon of peace and reconciliation, who came to embody the struggle of justice around the world. নেলসন ম্যান্ডেলা সাউথ আফ্রিকাকে বর্ণবাদের শৃঙ্খল থেকে মুক্ত করে একটি বহুজাতিক গণতন্ত্র পর্যন্ত পথ নির্দেশ করেছিলেন, শান্তি এবং পুনর্মিলনের একটি প্রতীক হিসেবে, যিনি পুরো পৃথিবী জুড়ে চলা শান্তির জন্য সংগ্রামকে প্রকাশ করতে এসেছিলেন। এই হচ্ছে বাক্যটার অর্থ। আসুন আমরা এটার ব্যাখ্যা খেয়াল করি।
নেলসন ম্যান্ডেলা। আগে আমাদের ফাইনাল ভার্ব বের করতে হবে গাইডে। কে গাইড করেছিলেন? নেলসন ম্যান্ডেলা গাইড করেছিলেন। এই জন্য নেলসন ম্যান্ডেলা সাবজেক্ট। কি গাইড করেছিলেন? সাউথ আফ্রিকাকে গাইড করেছিলেন, এই জন্য এটা আমাদের এক্সটেনশন। কোত্থেকে কোন পর্যন্ত গাইড করেছিলেন? বর্ণবাদের শৃঙ্খল থেকে মুক্ত করে একটি বহুজাতিক গণতন্ত্র পর্যন্ত পথ নির্দেশ করেছিলেন। তাই এটা আমাদের সেকেন্ড এক্সটেনশন, ফ্রম দ্য শেপার্স অফ অ্যাপার্থাইড টু মাল্টিরেশন ডেমোক্রেসি পর্যন্ত। আমাদের থার্ড এক্সটেনশনটা হচ্ছে কি হিসেবে উনি এই পথ নির্দেশটা করেছিলেন। এই কাজটা উনি করেছিলেন শান্তি এবং পুনর্মিলনের একজন আইকন হিসেবে, an icon of peace and reconciliation। এই যে an icon of peace and reconciliation, এই এক্সটেনশনটা সম্পর্কে এখন আরেকটা তথ্য আসলো, এটা হবে একটা মডিফিকেশন। দেখো, who came to embody the struggle of justice around the world, যিনি এসেছিলেন প্রকাশ করতে পৃথিবী জুড়ে চলা ন্যায় বিচারের সংগ্রামকে। এটা একটি ক্লজ। এই ক্লজটা an icon of peace and reconciliation এই ফ্রেজটাকে মডিফাই করলো। আমরা শুরুর দিকে দেখেছিলাম যে আমরা শিখতেছি আসলে একটি সিম্পল সেন্টেন্স এবং একটি ক্লজের স্ট্রাকচার। দেখো, এই who came to embody the struggle of justice around the world, এই অংশটাকে আমরা ভাগ করতে পারি, অ্যানালিসিস করতে পারি। দেখো কিভাবে, এখানে came ফাইনাল ভার্ব, কে এসেছিল, এই হুটা হচ্ছে আসলে নেলসন ম্যান্ডেলা, an icon of peace and reconciliation। সাবজেক্ট আমি পেলাম, এখানে কনজাংশন এবং সাবজেক্ট একই লোক এসেছিলেন। এবার আর কি কাকের প্রশ্নের উত্তর নাই, এবার আসছে ডাইরেক্ট কেন এসেছিলেন। পুরো পৃথিবী জুড়ে চলা ন্যায় বিচারের জন্য সংগ্রামকে ফুটিয়ে তুলতে এসেছিলেন। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ কিভাবে একটি বাক্য সামনের দিকে বড় হয়। আমরা এই ধরনের আরো বাক্য নিয়ে অথবা নতুন কোনো লেসন নিয়ে সামনে আবার দেখা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকবে। যদি ক্লাসটি বুঝতে পারো সবাই, এই কৃতিত্ব পুরোটাই তোমাদের, কারণ তোমরা মনোযোগ দিয়ে শুনেছ। আর যদি উল্টোটা হয় তাহলে তার ব্যর্থতা পুরোটা দায়ী আমার, কারণ ওই যে বলেছিলাম না, সহজ কথা যায় না বলা সহজ। ধন্যবাদ সবাইকে।